আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন, রাষ্ট্রদূতের হুঁশিয়ারি। শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে বললেন শিক্ষামন্ত্রী। খসড়া মানবাধিকার কমিশন আইন নিয়ে টিআইবির উদ্বেগ। সংস্থাটি বলছে চাই না নতুন করে দানব তৈরি হোক। ইসরায়েলের অর্থনীতি নিয়ে দুঃসংবাদ দিল আইএমএফ। আরব সাগরে আছড়ে পড়ল মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার, নিখোঁজ এক ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল। এই সফরে দুদেশের কৌশলগত পর্যায় সম্পর্কের উন্নতি হয়েছে। তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে। এর মধ্যে চীন বাংলাদেশ সরাসরি সংযোগ এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, কোন শিক্ষক এটি করতে চাইলে তিনি যেন চাকরি থেকে ইস্তফা দেন। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্র্যান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিষয়টি নিয়ে আইন প্রণয়নে সুপারিশ করার কথা জানিয়ে মন্ত্রী আরো বলেন, কোন শিক্ষক নির্বাচন করতে চাইলে তিনি যেন চাকরি থেকে ইস্তফা দেন। তিনি আরো বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য, উন্নয়নের জন্য যে বিনিয়োগ করছি সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি সে লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। এটার সফলতা আপনাদের সবার উপর নির্ভর করছে। যে কোনো মূল্যের বিনিময়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে। দাতা দেশগুলোকে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খসড়া মানবাধিকার কমিশন আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির দাবি, খসড়া অনুযায়ী আইন প্রণয়ন করা হলে কমিশনের ক্ষমতা সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, খসড়া কিছু বিধান বহাল থাকলে কমিশনের স্বাধীনভাবে তদন্ত ও কার্যকর ভূমিকা পালনের সক্ষমতা সীমিত হতে পারে। তিনি বলেন, খসড়ার 13 নম্বর ধারায় কমিশনের তদন্ত, পরিদর্শন ও তদারকির ক্ষমতার আওতায় আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা ও নজরদারি সংস্থার সম্ভাব্য গোপন আটক কেন্দ্র বা তথাকথিত আয়নাঘরের মতো স্থাপনা পরিদর্শনের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে গোপন আটক বা অবৈধ আটকের অভিযোগ তদন্তে কমিশনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হতে পারে। ইফতেখারুজ্জামান বলেন, সরকার মানবাধিকার কমিশন আইনের যে খসড়া করেছে তাতে অসঙ্গতি রয়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে যে সুপারিশ করা হয়েছে সেগুলো বাস্তবায়ন না হলে দেশে আবার মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা উঠবে। আমরা চাই না নতুন করে কোনো দানব তৈরি হোক। এছাড়া খসড়ার 20 নম্বর ধারায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে কমিশনের ক্ষমতা সীমিত থাকার বিষয়েও আপত্তি জানায় টিআইবি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ 2026 সালে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 3.5% করেছে। এর আগে সংস্থাটি 4.8% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এই পূর্বাভাস কমানো হয়েছে বলে বুধবার প্রকাশিত আইএমএফ এর প্রতিবেদনে জানানো হয়। আইএমএফ এর সর্বশেষ মূল্যায়নে বলা হয়, গাজা, লেবানন ও ইরানে চলমান যুদ্ধ ইসরায়েলের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সংস্থাটি বলেছে, বারবার ধাক্কা সামলেও ইসরায়েলের অর্থনীতি এখন পর্যন্ত স্থিতিশীলতা দেখিয়েছে। তবে
আঞ্চলিক অস্থিরতা এবং দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার কারণে আগামী সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি চাপে থাকবে। প্রতিবেদনে আইএমএফ বলেছে, উচ্চমাত্রার আঞ্চলিক উত্তেজনা ইসরায়েলের অর্থনীতির উপর ছায়া ফেলছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, আঞ্চলিক উত্তেজনা আবারও বেড়ে গেলে অর্থনীতির জন্য তা বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে। যদিও মার্কিন ডলারের বিপরীতে ইসরায়েলি মুদ্রার শেকেল 3 দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে, যা সাধারণত আমদানির ব্যয় কমাতে সহায়তা করে। এর আগে মার্চ এপ্রিল মাসে ইরানের সঙ্গে সংঘাতের পর ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকও 2026 সালের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 3.8% নামিয়ে আনে। অন্যদিকে দেশটির অর্থ মন্ত্রণালয়ের আশা, চলতি বছরে অর্থনীতি প্রায় 4% পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। আরব সাগরে আছড়ে পড়ে ডুবে গেছে মার্কিন নৌবাহিনীর একটি MH-16A সিহক চপার হেলিকপ্টার। আজ স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 3:30 দিকে ঘটেছে এ ঘটনা। হেলিকপ্টারটিতে চালক সহ মোট 4 জন ছিলেন। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডারের পক্ষ থেকে বলা হয়েছে, সাগরে বিধ্বস্ত হওয়ার পর 3 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সাগরে নিয়মিত টহলের অংশ হিসেবে চপার হেলিকপ্টারটিকে পাঠানো হয়েছিল। নিখোঁজ সেই সেনা সদস্যের অনুসন্ধানে নৌবাহিনীর উদ্ধার তৎপরতা চলছে। বলা হয়েছে কেন্দ্রীয় কমান্ডারের বিবৃতিতে, কোনো হামলার কারণে হেলিকপ্টারটি আছড়ে পড়েনি বলে নিশ্চিত করা হয়েছে নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডারের বিবৃতিতে। উদ্ধার সেনা সদস্যরাও বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশের সামরিক এয়ারক্রাফট বহরের অধীন ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে 2টি বিমানবাহী রণতরী সর্বক্ষণ মধ্যপ্রাচ্যের জলসীমায় টহল দিয়ে বেড়াচ্ছে, USS জর্জ H.W. বুশ তার মধ্যে একটি। অপরটির নাম USS আব্রাহাম লিঙ্কন। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল আশকার নিহত হয়েছেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন PFA এক বিবৃতিতে জানায়, সপ্তাহের শুরুতে ইসরায়েলি দখলদার বাহিনীর ছোড়া গুলিতে 32 বছর বয়সী এই ফুটবলারের মৃত্যু হয়। PFA এর দাবি, 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধ শুরুর পর আল আশকার সহ শত শত ক্রীড়া ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন। সংস্থাটির তথ্য অনুযায়ী এ সময় 1000-এরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। পারিবারিক জীবনেও নতুন অধ্যায় শুরু করেছিলেন আল আশকার। মাত্র 5 মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। তার মৃত্যুর খবরে পরিবার, সতীর্থ, ফিলিস্তিনি ক্রীড়া অঙ্গন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল প্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আল আশকারের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন চিলির ফুটবল ক্লাব ডেপোর্তিভো প্যালেস্তিনো। বুধবার দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল আশকারের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এমন ঘটনার ধারাবাহিকতায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং ন্যায় বিচার ও শান্তির আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।